স্নেহের শিক্ষার্থী, তোমরা যে যেখানে আসো ভালো থাকবে এবং সুন্দর অভ্যাসের অনুশীলন করবে। আজ আমি তোমাদের পড়াবো বাংলা দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি। সাহিত্যের রূপ, রয় দীর্ঘকার ও রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি লিখেছেন হায়াত মাহমুদ, খণ্ডত হায়াত মাহমুদ লিখেছেন হায়াত মাহমুদ। হায়াত মাহমুদের পরিচিতি, লেখক পরিচিতি তোমরা তোমাদের বইও জানবে, আরও সুন্দরভাবে দেওয়া আছে। 2রা জুলাই 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তিনি জন্মগ্রহণ করেন। স্বগত সংলাপ তার একটি গ্রন্থ এবং তার একটি বই তোমাদের বেশ পরিচিত, বাংলা লেখার নিয়মকানুন। তো আমরা এই যে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। সাহিত্য শব্দটি এসেছে শহীদ যোগ জ, শহীদ মানে কল্যাণ, যোগ জ প্রত্যয় সমান সমান সাহিত্য। আর এখানে বৃদ্ধির নিয়ম অনুযায়ী অ যদি আ হয়, সেভাবে এখানে কী হয়েছে, আ হয়েছে সাহিত্য। রূপ মানে চেহারা বা অবয়ব বা গঠন, সেটা আমরা বুঝি। আর রীতি হচ্ছে যে কীভাবে গঠিত হলো বা নিয়মটি, মানে সাহিত্য মানে একটা বিশাল ব্যাপার স্যাপার। যে আমরা সাহিত্য বলতে যত দিন যাচ্ছে এর পরিধি বা কলেবর বেড়ে যাচ্ছে। মানে গল্প, কবিতা, উপন্যাস, নাটক, জীবনী সাহিত্য, চরিত্র সাহিত্য, নাট্যকাব্য, সব কিছুই কে আমরা এক কথায় কী বলি, সাহিত্য। এখন সাহিত্যের রূপ ও রীতি, এখানে প্রথম যে শিরোনামটি রয়েছে কবিতা, কি আছে, কবিতা, কবিতা। কবিতা বলতে আমরা সাধারণত বুঝি কবিরা যে জগতের যে যথার্থ স্বাভাবিক চিত্রপট আঁকেন, তিনি যথার্থ কবি। আসলে মানে ছন্দের বাণীবদ্ধ রূপটাই হচ্ছে কবিতা। ছন্দের বাণীবদ্ধ রূপটাকে আমরা কী বলি, কবিতা। তো কবিতার নানান সংজ্ঞা আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফোটন যাহার উদ্দেশ্য, সেই ধরনের রচনাই হচ্ছে কবিতা। বা এস.টি. কোল্রিজ বলেছেন, বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার। তা যে সংজ্ঞা, মানে কবির নিতান্ত ব্যক্তিগত আবেগ, অনুভূতি, জগতের চিত্র, রূপ, রস, মায়াকে যখন তিনি ছন্দময় করে তোলেন, তখন সেটা কবিতা হয়। অর্থাৎ কবিতা থেকে, মানে দার্শনিক হেগেলের মতে ছন্দই কবিতার প্রাণ। মানে কবিতা থেকে ছন্দ বাদ দিলে সেটা গদ্যের রূপ নিয়ে থাকে। সহজ কথাটি হচ্ছে মানে শব্দের অবসম্ভাবী বাণী বিন্যাসী কবিতা। শব্দের অবসম্ভাবী বাণী বিন্যাসী কবিতা। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। রবীন্দ্রনাথের একটি কবিতা লিখি, বিপদে মোরে রক্ষা কর, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, এ নহে মোর, নিচের লাইনে লেখে, এ নহে মোর প্রার্থনা। আমরা দেখতে পাচ্ছি বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এই যে দুটো পংক্তি লিখেছি, তো মোরে মানে আমাকে বা আমার, রক্ষা মানে বাঁচাও। তাহলে এই শব্দ, রক্ষা শব্দটি না দিয়ে যদি আমরা বাঁচাও, বা মুক্তি দাও শব্দটি ব্যবহার করি, তাহলে কী হবে না, শব্দের
মানে অপরিহার্যতা কমে যাবে। যদি অর্থ এক হবে তখন একটা জড়তা বা আড়ষ্টতা এসে যাবে। এই জন্য বলা হচ্ছে অপরিহার্য শব্দের, অপরিহার্য শব্দ মানে শব্দ বিভিন্ন শব্দের বা একাধিক শব্দের একই অর্থ যতই হোক না কেন, যে শব্দটি দিলে এটা শ্রুতিগ্রাহ্য হবে, হ্যাঁ, বা গতিময়তা আসবে, সেই শব্দটি ব্যবহার করা। এই জন্য কবিদেরকে প্রচুর শব্দ জানতে হয় ছোটোবেলা থেকে, বেশি বেশি মানে প্রকৃতিকেও যেমন জানতে হয়, নানান ধরনের শব্দের সাথে পরিচিত হতে হয়, কবিতার স্টাইল বা গঠন সম্পর্কে জানতে হয়। যখন তারা বড় হবে আস্তে আস্তে তাদের সেই মানে প্রতিভার প্রকাশটা বেড়ে যাবে। এ নহে, তাহলে নহে জায়গায় যদি আমরা নয় দিই বা তাহলে কী হবে না, বা প্রার্থনার জায়গায় যদি আমরা আরাধনা বা উপাসনা দেই তাহলে কী হবে না, পুরো লাইনটি মানে একটা গদ্যের রূপ নেবে, তখন আর পড়তেও ভালো লাগবে না। তাহলে এটা হচ্ছে অপরিহার্য শব্দের মানে অপরিহার্য শব্দের অবসম্ভাবী বাণী বিন্যাস। হ্যাঁ, যেমন যেমন আরেকটা লেখে জসিমউদ্দিনের, আয় ছেলেরা আয় মেয়েরা, হ্যাঁ, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। তো কবি তো আসলে যদি বলতেন যে ছেলেরা আয় মেয়েরা আয় ফুল তুলিতে যায়, তাহলে কি হতো, একটা জড়তা এসে যেত। মানে বাণী বিন্যাসটা কী হতো না, অবসম্ভাবী হতো না। অর্থাৎ যে শব্দটা যে জায়গায় স্থাপন করলে বা বসালে, হ্যাঁ, কবিতার একটা গতি বা ঝংকার আসে, সে শব্দটা সে জায়গায় বসাতে হবে। তাই কবি ছেলেরা আয় মেয়েরা আয় না দেখিয়ে দিয়েছেন, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। তারপর হ্যাঁ, তাহলে এই অবসম্ভাবী বাণী বিন্যাসের মধ্যে কবিতার নানান উপাদান, হ্যাঁ, যেমন অন্তমিল বিন্যাস, পরবিন্যাস, হ্যাঁ, তারপর রস, চিত্তগল্প, এইগুলো আছে কবিতার উপাদানগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। তো রূপ ও রীতি, হ্যাঁ, এই হচ্ছে আমরা বুঝলাম যে কবিতা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম একটা মাধ্যম। আর এটা পৃথিবীর সব দেশেই কবিতাই পুরনো সাহিত্যের পুরনো মাধ্যম। আচ্ছা, কবিতা হচ্ছে তাহলে ছন্দের বাণীবদ্ধ বিন্যাস বা ছন্দগুলোকে সাজিয়ে লিখলে যে গতিময়তা আসে বা ছন্দের যে ঝংকার বা প্রাণ আসে, এমন বাণী বিন্যাসকে আমরা কবিতা বলতে পারি। সাধারণত কবির নিতান্ত ব্যক্তিগত মানে প্রকৃতি সম্পর্কে তার যে রূপ রস আনন্দ অনুভূতি, এগুলো যখন ব্যক্তিগত অভিজ্ঞতা বা হ্যাঁ বা অনুভূতিতে তিনি ছন্দময় করে রূপায়িত করেন, সেটাকে আমরা কী বলবো, কবিতা বলবো। আচ্ছা, কবিতা প্রধানত আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কি মনময় কবিতা, কি মনময় ময় কবিতা, এবং অপরটি হচ্ছে তন্ময় কবিতা। মনময়কে আমরা এক কথায় গীতি কবিতাও বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, তন্ময় কবিতা, তন্ময় কবিতা বা বস্তুনিষ্ঠ যে কবিতাগুলো, সেগুলোকে আমরা বলি তন্ময় কবিতা। এখন এই মনময় কবিতা, হ্যাঁ, নানা ভাগে বিভক্ত করা যেতে পারে। যেমন এই ভক্তিমূলক কবিতা, হ্যাঁ, কি ভক্তিমূলক কবিতা, কবিতার বিষয়বস্তু যদি হ্যাঁ যেমন, তাহলে কী হতে পারে, ভক্তিমূলক কবিতা করা যেতে পারে। যেমন তোমাদের পরিচিত কবিতা প্রার্থনা কবিতাটি, হ্যাঁ, তারপর স্বদেশ প্রীতিমূলক, দ্বন্দ্বশয় বহুফলা, স্বদেশ প্রীতি মানে স্বদেশের প্রতি ভালোবাসা, স্বদেশ প্রীতিমূলক কবিতা হতে পারে। হ্যাঁ, যেমন তোমাদের যে বন্দে মাতরম কবিতা, তারপর তোমাদের পাঠ্যপুস্তকে আছে, হ্যাঁ, যে প্রাণ হয় এই বঙ্গবাণী কবিতা, বঙ্গবাণীটাও স্বদেশপ্রীতিমূলক। তারপর প্রকৃতি বিষয়ক কবিতা হতে পারে, যেমন তোমাদের প্রাণ কবিতাটি, রবীন্দ্রনাথের প্রাণ কবিতাটি, বা বর্ষামঙ্গল কবিতাটি, যেটা হ্যাঁ সেটাও প্রকৃতি বিষয়ক বা প্রকৃতিমূলক হতে পারে। তারপর
4। যেমন সনেট হতে পারে, সনেট, হ্যাঁ, সনেটের নিজস্ব একটা গঠন রীতি রয়েছে যে 14 পর্ব থাকবে, 14টি পংক্তি থাকবে, প্রতি পংক্তি দুটো 8, 6 দুটো পর্বে বিভক্ত থাকবে, আর অন্তমিল বিন্যাসও থাকবে, ভাষাটা হবে ওদর্শী। এরকম কিছু বৈশিষ্ট্য সনেটে রয়েছে। আর যেমন তোমরা পড়েছ সনের চতুর্দশপদী কবিতা বলি, বা মাইকেল মধুসূদন দত্তের কবতাক্ষ নদ, সেটিও এক সনেট কবিতা। তারপর শোকগীতিমূলক বা শোকগীতি, যেটাকে আরবিতে বলা হয় মর্শিয়া সাহিত্য, এই জাতীয় সাহিত্যগুলো শোক। যেমন এই কাজী নজরুল ইসলামের চিত্তনামা, এটি একটি শোকগীতিমূলক কবিতা। তো এইভাবে আমরা ভক্তিমূলক, স্বদেশপ্রেমমূলক, প্রকৃতিমূলক, সনেট, শোকগীতি, হ্যাঁ, বা ত্রস্ত, প্রশংসামূলক কবিতা, হ্যাঁ, এগুলো ভাগ করতে পারি। বা রূপক কবিতা, বিষয়বস্তু অনুযায়ী রূপক কবিতাটি হচ্ছে যদি কোনো কবিতা না, রূপক এতে আসবে না, হ্যাঁ, বা ত্রস্ত, হ্যাঁ, ত্রস্ত, হ্যাঁ, সেটা হতে পারে ত্রস্ত, ODE, হ্যাঁ। যেমন কোনো কবি তার বন্ধু বা বান্ধবের প্রশংসা করে যে কবিতাগুলো লেখেন, সেগুলোকে আমরা ত্রস্ত বলি। ঠিক এরকম অনেক ধরনের কবিতা হয়, বিষয়বস্তু অনুযায়ী বা কবিতার রূপ অনুযায়ী আমরা কি করতে পারি, এগুলোকে মনময় কবিতা বলতে পারি। এরপর আসে তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা। তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা, হ্যাঁ। যেমন গাথা, হ্যাঁ, গাথা বা গীতিকা, বা ইংরেজিতে যেটাকে আমরা ব্যালাড বলি। যেমন ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, হ্যাঁ, এগুলোতে বিশাল কাহিনী থাকে, কোনো এলাকার জীবন, সমাজ, সংস্কৃতি, একটা কাহিনী কাব্য, হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো, গাথা বা গীতিকা বা ব্যালাড। তারপর মহাকাব্য, হ্যাঁ, মহাকাব্য। তো এই মহাকাব্য, রামায়ণ, মহাভারত, মহাকাব্যগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, আসলে মহাকাব্যটা হচ্ছে মানে পুরাণ বা ইতিহাস নির্ভর একটা অষ্টাধিক স্বর্গে বিভক্ত ওদর্শী ভাষায় রচিত একটা যে কাব্যগ্রন্থ, সেটাকে আমরা কি বলি, মহাকাব্য। যেমন এই মহাকাব্যগুলোকে আমরা এটাকে গ্রোথ অফ এপিক বা জাত মহাকাব্য, এগুলো 2 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে কি জাত মহাকাব্য, হ্যাঁ, আরেকটি হচ্ছে কি সাহিত্যিক বা অনুকৃতি মহাকাব্য। যে অনুকৃতি মহাকাব্য, যেমন প্যারাডাইস লস্ট বা ইনিট, এটা হচ্ছে জাত মহাকাব্য। রামায়ণ, মহাভারত, হ্যাঁ, বা ভার্জিলের, এগুলো হচ্ছে কি রামায়ণ, মহাভারত, হ্যাঁ, তারপর ইনিট, এগুলো হচ্ছে অনুকৃতি বা মানে সাহিত্যিক মহাকাব্য। মহাকাব্যের অষ্টাধিক স্বর্গ থাকবে এবং তিনি নায়ক হবেন বীরোধার্য, এবং রসের ভেতরে বীর রস বা পাশাপাশি শান্ত বা সিঙ্গার রসটা থাকতে পারে। নায়ক, হ্যাঁ, জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তার চরিত্রের বা ঔদার্যে থাকবে। বাংলা সাহিত্যের যে মানে আমাদের বিখ্যাত মহাকাব্য, মানে পরিচিত মহাকাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য।
মেঘনাদ বধ কাব্য। হ্যাঁ, মেঘ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্তের রচিত। এছাড়াও কায়কোবাদ 1904 সালে মহাশ্মশান, তালবাসের মফলা মহাশ্মশান কাব্যগ্রন্থ লেখেন। সেটা 60টি স্বর্গে বিভক্ত, বা সব মিলিয়ে 870 পৃষ্ঠা রয়েছে মহাশ্মশান। তারপর হেমচন্দ্র সেন, তিনি মহাকাব্য লেখেন ত্রয়ী কাব্য। তারপর নবীনচন্দ্র সেনেরও মহাকাব্য রয়েছে। এই হচ্ছে মানে মহাকাব্যের মোটামুটি একটা পরিচয়। তারপর কি আছে, গাথাগুলো মহাকাব্য। রূপক ধর্মী কবিতাগুলো, যে কবিতাগুলোর তার বিষয়কে বাদ দিয়ে অন্য বা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, সেটাকে যেমন রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার, বা এগুলোকে আমরা কী বলি, রূপক ধর্মী কবিতা। বিষয়কে ছাপিয়ে অন্য বিষয় বা ভিন্ন অর্থ বোঝায়। আরটা হচ্ছে সাংকেতিক বা প্রতীক ধর্মী কবিতা, প্রতীক ধর্মী বা রূপক সাংকেতিক প্রতীক ধর্মী কবিতা। যেমন তোমরা ক্লাস 6-এ পড়েছ সভা কবিতাটি, সেখানে পাখিদের বর্ণনা দিয়ে কবি প্রকৃত অর্থে মানব সমাজকে বুঝিয়েছেন। অর্থাৎ যে কবিতার তার বিষয়বস্তুকে বাদ দিয়ে অন্য বা ভিন্ন কোনো বিষয়বস্তুকে বোঝাবে, তখন সেই কবিতাটাকে আমরা কী বলবো, প্রতীক ধর্মী বা সাংকেতিক কবিতা। তারপর এলিগরি বা রূপক ধর্মী তো লিখছে। তার যেমন কাহিনী কাব্য কতগুলো আছে, কাহিনী কাব্য, যেমন জসীমউদ্দীনের নকশি, কাঁথার মাঠ, সুজনবাদীর ঘাট, রাখালি, বালুচর, এগুলোকে আমরা কী বলতেছি, বিশাল কাহিনী। সে এলাকার জীবন, সমাজ, সংস্কৃতি কবিতায় ফুটে উঠেছে। এবং এই জাতীয় কাব্যে জসীমউদ্দীনই অনেকে। আর জসীমউদ্দীনের দ্বিতীয় আমরা ওইভাবে কাউকে দেখি না, কাহিনী কাব্য। তারপরে লিপি কবিতা, লিপি কবিতা, লিপি কবিতা, ছোটো ছোটো মাপের কবিতা। কখনো কখনো কারো স্মৃতি বা চারণার্থে আমরা এই কবিতাগুলো লিখি। এটা কি বলতেছি, লিপি কবিতা। এরকম যেমন বিভিন্নভাবে আমরা কী করতে পারি, কবিতাগুলোকে নানা ভাগে বিষয়বস্তু রূপ অনুযায়ী বা চেহারা অনুযায়ী বা বিষয়বস্তু অনুযায়ী ভাগ করতে পারি। গাথা, মহাকাব্য, রূপক, প্রতীকধর্মী, কাহিনী কাব্য, তারপর নীতিমূলক কবিতা, নীতিমূলক কবিতা। যেমন এই যে কবিতা আসলে সাহিত্যের উদ্দেশ্য কাউকে উপদেশ বা নীতি বা সমাজে আদর্শ প্রচার নয়, তারপরও কখনো কখনো কোনো কোনো কবিতায় বা সাহিত্যে, যেমন রবীন্দ্রনাথের জুতা আবিষ্কারের একটি, এটা মানুষের কবিতাটি পড়লে আমাদের একটা যে সমাজের যে নীতিবোধ বা মানুষের যে বিভ্রম, সেটা কেটে যেতে পারে। নীতিমূলক কবিতা, এভাবে আমরা মানে মনময় কবিতা এবং তন্ময় কবিতাকে রূপ অনুযায়ী নানা ভাগে বিভক্ত করতে পারি। এখন আমরা একটু জেনে নেই যে আমাদের আসলে বাংলা কবিতা কীভাবে আসলো, কীভাবে আমরা এটা পেলাম। আসলে আমাদের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ।
তো এই চর্যাপদ সম্পর্কে আসলে 1907 সালের আগে আমাদের কারোই তেমন ধারণা ছিল না। 1907 সালে অধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, হ্যাঁ, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, তিনি 1907 সালে, হ্যাঁ, এই চর্যাপদগুলোকে সম্পর্কে সম্পাদনা করেন। এবং তখন 4টি ছিল চর্যাপদ, তারপর স্বরপাদ, কৃষ্ণপাদ এবং স্বরপাদ, পাদ, হ্যাঁ, কৃষ্ণ এবং ডাকার মূর্ধন্য নব, এই 4টি গ্রন্থ তিনি, হ্যাঁ, 4টি পুঁথি তিনি 1000 বছরের পুরাণ বাংলা ভাষায়, 1000 বছরের পুরাণ বাংলা ভাষায়, হ্যাঁ, চর্যাপদ ও গীতিকা নামে সম্পাদনা করেন এই 4টি গ্রন্থ। এবং তারপর থেকে, হ্যাঁ, চর্যাপদগুলোর মধ্যে শুধুমাত্র যে এটার ভাষা বাংলা নয়, অপভ্রংশ বলা হয়, আর বাকিগুলো 3টি বাংলা। তো এই তারপরে চর্যাপদের পরে আসবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। হ্যাঁ, কীর্তন হচ্ছে মানে নাম ও গুণ স্বরে উচ্চারণ করা, মানে স্রষ্টার বা প্রভুর নাম ও গুণ স্বরে উচ্চারণ করে, সেটাকে বলা হয় কৃষ্ণ। এখন শ্রীকৃষ্ণের কীর্তন আমরা জানি যে এই নিমাই বা গৌরাং বা তার প্রকৃত নাম ছিল বিশ্বম্ভর। কী নাম ছিল? বিশ্বম্ভর। হ্যাঁ, বিশ্বম্ভর তাদের পৈতৃক নিবাস সিলেট জেলায়, হ্যাঁ, ছিল। তো বিশ্বম্ভরের জন্ম 1486 সালে, 1486 সালের 18 ফেব্রুয়ারি শনিবার তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেন। এবং তার পিতা, হ্যাঁ, সেখানে স্থায়ীভাবে বসবাস করেন এবং তারা ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক ছিলেন, যে কারণে নবদ্বীপে সাহিত্য সংস্কৃতির একটা বলা যেতে পারে সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু ছিল, যে কারণে তারা নবদ্বীপে স্থায়ীভাবে বসবাস করেন। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, হ্যাঁ, নিমাই বা গৌরাং বা এই চৈতন্য মানে কি বলা যেতে পারে, মানে ভক্তি ও ভগবানের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেন এবং সেটা তিনি প্রচার করেন, যেটা মানে রাধা ও কৃষ্ণের মাধ্যমে, জীবাত্মা ও পরমাত্মার মাধ্যমে, মানে স্রষ্টা ও সৃষ্টির যে মিলনের লীলা বা কীর্তন, সেটা তিনি প্রচার করেন। তো এই শ্রীকৃষ্ণের কীর্তন কাব্য, সেটি বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ, হ্যাঁ, এই 1907 সালে তার সম্পাদনায়, হ্যাঁ, আমরা জানতে পারি। তারপরে আসে শ্রীকৃষ্ণ কীর্তনের পর আরেকটি বিষয় যে রয়েছে, সেটা হলো অন্ধকার যুগ বলা হয়ে থাকে। অন্ধকার যুগ মানে 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত, হ্যাঁ, এই সময়টি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন রাজা লক্ষণ সেনের নদিয়া দখল করে মুসলিম শাসনের উত্থান ঘটান, তখন ধরে নেওয়া হয় যে কোনো সাহিত্যিকের মতে যে বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আবার কিছু কিছু নমুনাও রয়েছে, যেমন হুলায়দ মিত্রের শেখ শুভোদয়া, তখন রচিত হয়েছিল, বা শূন্য পুরাণ গ্রন্থখানি তখন রচিত হয়েছিল, শূন্য পুরাণ। তার মানে তখনও সাহিত্য ছিল, কিন্তু হ্যাঁ,
কম ছিল। এটা আলাউদ্দিন হোসেন শাহ তার পরবর্তী সময়ে যে আসলে সাহিত্যের হোসেন শাহী আমলে সাহিত্য শিল্পের বিকাশটা বেশি লাভ করে, হোসেন সাহিত্য শিল্পের বিকাশটা বেশি লাভ করে। হ্যাঁ, তারপর আমরা দেখি যে মানে চরিত্র সাহিত্য বা জীবনী সাহিত্য, হ্যাঁ, নিমাই বা গোরাকে কেন্দ্র করে অনেক চরিত্র সাহিত্য রচিত হয়েছিল। তারপর মানে রোমান্টিক প্রণয় উপাখ্যান, হ্যাঁ, রোমান্টিক প্রণয় ও আখ্যান জাতীয়, যেমন আলাওলের পদ্মাবতী, হ্যাঁ, তখন ওই যে আরাকান কেন্দ্রিক বা মুসলিম অনেক সাহিত্যিক, হ্যাঁ, বা রাজসভা কেন্দ্রিক বা দৌলত কাজী, হ্যাঁ, অনেক লেখক এই জাতীয় লেখা রচনা করেন। পরবর্তী সময়ে আসলে সাহিত্যের মূলত মানে আধুনিক যুগ যেটাকে আমরা বলে থাকি 1800 সালের পর থেকে, হ্যাঁ, বর্তমান, মানে এই সময়ের আগের সাহিত্যগুলো ছিল ধর্মনির্ভর। কী ছিল? ধর্মনির্ভর, মানে চর্যাপদ, বৌদ্ধ সহজে তান্ত্রিকদের ধর্মের নিগুড় কথাগুলো বলা ছিল। শ্রীকৃষ্ণে রাধাকৃষ্ণের মানে সস্তা সৃষ্টির প্রেম বা ভক্তি সেটা বলা ছিল। রোমান্টিক প্রণয়খানও সেটাও ধর্মনির্ভর ছিল, জীবনীটাও চরিত্রভিত্তিক ছিল। কিন্তু আধুনিক যুগে শুরু হয় যে কলকাতায় ফোর্ট উইলিয়াম, হ্যাঁ, ফোর্ট উইলিয়াম যখন 1824 সালের, হ্যাঁ, 1800 সালের 24শে নভেম্বর, 1800 খ্রিস্টাব্দের 24 নভেম্বর, হ্যাঁ, যখন তিনি ফোর্ট উইলিয়াম কলেজ, ডেনমার্কের ব্যাপটিস্ট মিশনের সহযোগিতা তিনি একটা ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। সেখানে মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা আবিষ্কৃত হয়। তারপর থেকেই মানে এই আধুনিক যুগের মূল লক্ষ্য হচ্ছে মানবতা, ধর্মনিরপেক্ষতা বা বিশ্বজনীনতা, এরকম অনেকগুলো বিষয়, স্বদেশপ্রেম। তারপর থেকে বাংলা সাহিত্য মানে ধর্মভিত্তিক বিষয়বস্তু থেকে বা চেতনা থেকে মানবতা কেন্দ্রিক বা মানুষের জীবন, সমাজ, সংস্কৃতি কেন্দ্রিক নানা ধরনের সাহিত্য রচিত হয়ে আসছে। আর বাকিটা আমরা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের নানা শাখা প্রশাখা পদচারণের মাধ্যমে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ লাভ করেছে এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্য, হ্যাঁ, গীতাঞ্জলি জয় সংযুক্ত রসিকার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্য বিশ্ব দরবারে আরও সমাদৃত হয়েছে। এই হলো সাহিত্যের বিষয়বস্তু অনুযায়ী, হ্যাঁ, সাহিত্যের নানান রূপ। আজ আমরা এটুকুই আলোচনা করলাম। আগামী পর্যায়ে যে কবিতার মানে কবিতার রূপ, হ্যাঁ, আমরা জানলাম আছে সময় আছে। তো কবিতা রীতি বা নিয়ম, কবিতা রীতি বা নিয়ম, যে রীতি বা নিয়মের কারণে কবিতাগুলোকে আমরা কি কবিতা পড়ে, যেমন চেহারা দেখলে আমরা বুঝতে পারি এটা গল্প, এটা কবিতা। পাশাপাশি কবিতাগুলো যদি আমরা নিবিড়ভাবে পড়ি, হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো যে এটা মনময় কবিতা বা এটা তন্ময় কবিতা বা এটা সনেট, হ্যাঁ, বা এরকম, বা এটা কবিতা রীতি বা যে নিয়মে লেখা হয়। রীতির মধ্যে আমাদের ছন্দ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দ, হ্যাঁ, ছন্দ যেমন স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত বা অক্ষরবৃত্ত, তারপর রস, তারপর পর্ববিন্যাস, হ্যাঁ, তার উপমা, এগুলো কবিতার উপমা, চিত্রকল্প, হ্যাঁ। তাহলে ছন্দ, রস, পরবিন্যাস, উপমা, চিত্রকল্প বা অন্তর্বিন্যাস,
যমক, শ্লেষ, উৎপ্রেক্ষা, মানে কবিতার নানান উপাদানগুলো সম্পর্কে যখন আমরা জানতে পারবো, মানে যতটা বেশি জানতে পারবো ততটা কবিতার আমাদের কী করতে হবে, কবিতার নিয়মকে আমরা বুঝতে পারবো, বা কোন মানে কবিতা লেখার সময় সে একই মানে গঠন রীতি মেনে চলতে পারবো। যেমন সনেট, কেউ যদি সনেট লিখতে চায় তাকে সনেটের অবশ্যই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে হবে। কেউ যদি কবি হতে চায় তাকে তার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ থাকতে হবে, ছন্দ সম্পর্কে জানতে হবে, রস, হ্যাঁ, তারপর মাত্রা, পরবিন্যাস, উপমা, চিত্রকল্প, এরকম কবিতার নানান উপাদান সম্পর্কে একটু জানাশোনা থাকতে হবে। আসলে রবীন্দ্রনাথের সন্ধ্যামঙ্গল শেষ লেখা পর্যন্ত রবীন্দ্রনাথ তার জীবনে শেষ কাব্যগ্রন্থ শেষ লেখা পর্যন্ত তিনি নানা ছন্দের, নানা ঢঙ্গের, নানান শাখায় নানা ধরনের কবিতা তিনি বাংলা সাহিত্যকে দিয়ে সমৃদ্ধ করেছেন। সমৃদ্ধ হয়েছে আমাদের দেশ ও জাতি। হ্যাঁ, আসলে যারা মৌলিক কবি তাদের লেখার একটা নিজস্বতা বা স্বকীয়তা থাকে। যেমন রবীন্দ্রনাথের এক ধরনের একটা স্টাইল বা ঢং রয়েছে, হ্যাঁ, বা জসিমউদ্দিনের কবিতার গঠন এক ধরনের। উদ্দিন বানানটা এইভাবে লেখে এখন কোনো কোনো বইয়ে, হ্যাঁ, উদ্দিন, বা নজরুলের লেখার একটা মধ্যে একটা স্বকীয়তা, একটা দ্রোহ বা উদ্দীপনা রয়েছে। আবার জীবনানন্দ দাশের লেখায় যে প্রকৃতি প্রেম বা প্রকৃতি ও জীবন একাকার করে তুলে ধরা হয়েছে, হ্যাঁ, যেমন আমরা তার বনলতা সেন কাব্য গ্রন্থে পাই। তাহলে কবিরা যখন সাহিত্যে কবিতার রূপ ও রীতি সম্পর্কে জানবেন, পাশাপাশি আসলে যে তখন তার একটা নিজস্ব লেখার একটা ধরন বা ধাঁচ তাদের ক্ষেত্রে গড়ে ওঠে। আসলে কবিতা লেখা খুবই একটা স্বাভাবিক, মানে যিনি জগতের যথাযথ স্বাভাবিক চিত্রপট এঁকে দিতে পারেন তিনি যথাযথ কবি। আসলে চর্চা করে কিছুটা হয়, পাশাপাশি মানুষের মানে মানে একটা সহজাত প্রবণতাও লাগে যে কবিতা রচনার জন্য, যে কারণে তো আজকে আমরা শিখলাম সাহিত্যের রূপ ও রীতি কবিতার সম্পর্কে, হ্যাঁ, আসলে কবিতার সম্পর্কে। তো আগামী ক্লাসে আমরা, হ্যাঁ, পরবর্তী যে পড়া রয়েছে নাটক এবং ছোট গল্প, তা উপন্যাস, প্রবন্ধ, হ্যাঁ, পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থাকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ।